দার্জিলিং চা, সেই চাকে বাঁচাতে এবার উদ্যোগী রাজ্যের বিভিন্ন জায়গায় নকল দার্জিলিং চায়ের রমরমা। তাই নকল দার্জিলিং চায়ের কারবার ঠেকাতে উদ্যোগ রাজ্যের। চায়ের গুণমান যাচাই করতে দুটি ল্যাবের ভাবনা। কোথায় হতে চলেছে এই ল্যাব, কিভাবে কাজ করবে এই ল্যাব, জানবো। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, দার্জিলিং সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দার্জিলিং চা, সেই দার্জিলিং চার যে গুণমান তা বেশ কিছু নকল নিম্নমানের চা নষ্ট করে দিচ্ছে, তা নিয়ে তিনি স্পষ্ট করেছিলেন এবং এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হবে সেই বক্তব্য তার কথাতে উঠে এসেছিল। এর প্রেক্ষিতে যেটা জানতে পারা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে শ্রম দপ্তর এবং যে আমাদের রাজ্যের যে টি অ্যাডভাইজারি কাউন্সিল রয়েছেন তাদের তরফ থেকে দুটো ল্যাবরেটরি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফাই অনুমোদিত হবে হচ্ছে দুটো ল্যাবরেটরি, একটির জন্য জায়গা পানি ট্যাঙ্কি, অপরটি যেটা তৈরি করার কথা হচ্ছে তুফানগঞ্জে। দুটো ল্যাবরেটরি তৈরি করতে খরচ হবে 26 কোটি টাকা করে, 52 কোটি টাকা, এবং এখানে 8 ঘন্টার মধ্যে চায়ের যে মান সেটি পরীক্ষা হয়ে যাবে। যেটা অভিযোগ থাকে সেটা হচ্ছে যে নেপালের চা এবং একই সঙ্গে হচ্ছে আসাম থেকেও বেশ কিছু চা তারা আমাদের রাজ্যে প্রবেশ করছে এবং তারা নিজেদেরকে দার্জিলিং এর চা বলে বিভিন্ন মোড়কে বিক্রি করছে। ফলে দার্জিলিং এর যে চা বা আমাদের রাজ্যের ধরাই ডুয়ার্সের যে চা তার যে বিক্রিত অনেকটা কমছে এবং গুণমান নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠে যাচ্ছে, যদিও আসলে এগুলো নকল চা। তো এই পরিস্থিতি ঠেকানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং দার্জিলিং এ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে এসেছিলেন যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার প্রেক্ষিতে এই কাজটি শুরু হচ্ছে। সূত্রের খবর যে 8 ঘন্টার মধ্যে এখানে পরীক্ষা হয়ে যাবে এবং সেটা যদি দার্জিলিং টি যদি না হয় তাহলে তা ধরা পড়বে এবং যেখান থেকে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সুবিধা হবে হচ্ছে রাজ্যে। বেশ, ধন্যবাদ আবির। ডাল ছিল না তাই খিচুড়ি হয়নি, এই অজুহাত দিলেন তিনি। কিন্তু আমি এবার বাঁকুড়ার খাতড়ার একটা ছবি দেখাবো। সেখানে খিচুড়ি হয়েছে, খিচুড়ির সঙ্গে আরো একটা জিনিস হয়েছে। দেখুন, খিচুড়ির মধ্যে এই রকম রয়েছে টিকটিকি, মরা টিকটিকি রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ির মধ্যে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে একটু আগেই বলছিলাম বাচ্চারা যায়, যে খাবার তারা মিড ডে মিলে খায় তার থেকে যাতে কিছুটা পুষ্টি পায়, অন্তত প্রান্তিক শিশুদের কাছে এটা একটা বড় পাওনা। সেই মিড ডে মিল খেয়ে তাদের শরীরে পুষ্টি হবে, তাদের অভিভাবকরাও সেটাই এক্সপেক্ট করেন। কিন্তু এই রকম মরা টিকটিকি রয়েছে এই রকম মিড ডে মিলের খাবারে। এর আগেবারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। এর আগেবারে আরো 4 সালা বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা পাড়া এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। যে দীর্ঘদিন রান্নাটা করে সে কিন্তু আজকে রান্না করে না, অন্য হেল্পারকে দিয়ে রান্না করাইছে। তাহলে এবারে বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো সে রান্নাটা করতে পারবে। ও দেখবে না খাবারটা দেওয়ার আগে একটা জিনিস উঠবে বা না উঠবে, খাবার দেওয়া তো দায়িত্ব তার। অন্য কেউ বাচ্চা খেয়েছে, অন্য 2 জন খেয়েছে, পাড়ার আবার 2 জন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। হসপিটালে গেছে? হ্যাঁ, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রতর কাছে প্রথমে জানতে চাইবো, প্রিয়ব্রত, যারা অভিভাবকরা অভিযোগ করছেন তারা স্পষ্ট বলছেন যে এই ঘটনা একদিন হলে মানা যায়, কিন্তু এটা নাকি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই অভিযোগটা কি সত্যি? যারা অভিভাবক তারা কিন্তু অভিযোগই করছেন যে এই ঘটনা কিন্তু বারে বারে ঘটেছে। আগেও এইভাবেই কিন্তু এই মিড ডে মিল অঙ্গনবাড়ি কর্মীর যে খাবার, সেই খাবারে কিন্তু হাস্যটা পাওয়া গেছে, কখনো আবার সাবান গুঁড়ি দিয়ে দেওয়া হয় চিনির কারণে। এই ধরনের অভিযোগ কিন্তু বারবারই আছে। এই যে চকমোহনের অঙ্গনবাড়ি কেন্দ্র, এখানে বসতি এবং শিশু মিলে 57 জন রয়েছেন। সেক্ষেত্রে 57 জনের ক্ষেত্রে এই যে দুরবস্থা বা এই যে টিকটিকি পড়ে যাওয়া বা আরশোলা পড়ে যাওয়া, এই ঘটনা কিন্তু বারে বারে ঘটছে। গতবার কিন্তু ক্ষমা চেয়ে কোনো রকম ভাবে কাজ বাঁচিয়েছিলেন এই অঙ্গনবাড়ি কর্মী, কিন্তু এবার কিন্তু কোনোভাবে তারা কিন্তু মাপ চাইতে পারছেন না এবং এই যে টিকটিকি পড়া খাবার, এই খাবার খেয়েছেন 2 জন শিশু এবং একজন প্রসূতি, তাদেরকেই মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা কি হয় সেটা পরের ব্যাপার, কিন্তু এই ধরনের অবহেলা কেন এই অঙ্গনবাড়ি কেন্দ্রে হবে এবং বারে বারে কেন হবে তার প্রতিক্রিয়া চাইছে কিন্তু অভিভাবকরা। স্থানীয় বিডিও এবং প্রধান ঘটনাস্থলে গেছেন এবং ঘটনা খতিয়ে দেখছেন। তারা বলছেন যে বিপদমুক্ত রয়েছে শিশুরা ঠিকই, কিন্তু এই যে অবহেলা বা এই ধরনের অবহেলা কেন এই শিশু এবং পশুদের খাবার করা হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে উঠছেই। বেশ, ধন্যবাদ। তো চাল ডাল দেখে দিয়েছি, দেখে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই।
কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খোঁজ নিচ্ছেন? হ্যাঁ, খোঁজ নিচ্ছি, আপ্রাণ চেষ্টা করবে যাতে ভালো হয়। স্যার কি বলবেন, এখানে অঙ্গনওয়াড়ি একজন খেয়েছে, আমরা দেখছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে রাজ্যে যে মিড ডে মিল দেয়া হয় তাতে উদ্দেশ্য থাকে যে শিশুরা সেখানে খাওয়া দাওয়া করবে, তারা যেন সেখান থেকে পুষ্টি পায়। একটা ছবি দেখাবো, নদিয়ার তেহট্টে এইটা হচ্ছে মিড ডে মিলের ছবি। মিড ডে মিলে দেয়া হচ্ছে এই রকম পান্তা ভাত। ঠিক আছে, ব্যাস হয়ে দেখাও, কাগজ দেখাও, কাগজ দেখাও। তোমাকে চাল ডাল দেয়, চাল ডাল দেয়, তোমাকে চাল ডাল দেয়, চাল ডাল দেয়। সরকার সবজি দেয়, সবজি দেয়, সবজি দেয় কি দেয় না? সবজি দেয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি শুনছি তাই নেই, কোন ভাষা? হ্যাঁ কি না তাই বলেন। 23 পয়সা আর 11 পয়সা সবজি দেয়, শিশুদের 11 পয়সা আর মায়েদের পিছনে 23 পয়সা সবজি। হ্যাঁ, আমি চারটা দেখেন না, কাগজটা দেখি, আজকে অ্যাটেন্ডেন্সের খাতা দেখবো, কতগুলো বাচ্চা এসছে, কতগুলো বাচ্চাকে দেওয়া হয়। চাল ডাল দেয়। আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন আমাদের সঙ্গে, সমীরের কাছে যাব। সমীর, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই পান্তা ভাতের ছবি আমরা দেখতে পাচ্ছি, আবার তারা অস্বীকারও করছেন যে এটা তারা দিয়েছেন। মূলত কি দাবি তাদের এই মুহূর্তে? দেখো সামনে তেহট্টে দক্ষিণপুর পঞ্চায়েতের হাবড়িপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং এটা 69 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রের যারা অভিভাবক তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিম্নমানের খাবার দেওয়া হয়, যে পুষ্টিকর খাবার দেওয়ার কথা তা দেওয়া হয় না, ডিম দেওয়া হয় না। এবং আজকে তারা যখন খাবার আনতে যান তখন দেখা যায় খিচুড়ির বদলে দেওয়া হচ্ছে পান্তা ভাত। এবং এইটা দেখার পরে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে কর্মী বা দিদিমণি তাকে ঘিরে বিক্ষোভ ঠেকাতে থাকেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসবেন এবং এই বিষয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ বা অবরোধ চলবে। কিন্তু এর পাশাপাশি দিদিমণি যেটা জানাচ্ছেন যে পান্তা ভাত দেওয়া হয়নি, সাদা ভাত দেওয়া হয়েছে, কিন্তু খিচুড়ি দেওয়ার কথা থাকলেও কেন সাদা ভাত দেওয়ার কথা হলো? তাদের অভিযোগ তিনি জানাচ্ছেন যে হলুদ বা ডাল ছিল না এবং কোনো সবজি ছিল না, এবং যেহেতু খুব মূল্য বৃদ্ধি হয়েছে এবং সেই অনুযায়ী বরাদ্দ নেই, সেই কারণে তিনি সাদা ভাত দিতে বাধ্য হয়েছেন এবং এর পাশাপাশি সপ্তাহে 3 দিন সাদা ভাত দেওয়া হয়, সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। তবে এর কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণের রাজ্যে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা বা অভিভাবকরা। সামনে বেশ, একদম জলে ভাত যেটা বলা যায়, পান্তা ভাত যাই বলা যায়, সেই ধরনের একটা জিনিস। খিচুড়িতে না নুন হলুদ তেল কিছু তো নেই, আর এটা কন্টিনিউয়াসলি হয়। এর আগেও আমরা অনেক কবার জানিয়েছি, কিন্তু উনি ওনার ভুলটা বলে যে ভুল হয়ে গেছে, পরের বার ঠিক করে নেবো, কিন্তু এটা কন্টিনিউ হয়। আমরা চাই প্রশাসন লেভেলে বিডিও হোক বা এসডিও এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করুক। সেন্টারে খিচুড়ি নিতে এসে সবাই দেখলাম যে এখানে পান্তা ভাত রান্না হয়েছে, এতে তেল তোমার লবণ ডাল এগুলো কিছুই নেই, সবজি তো নেই। প্রশাসন আসুক, এসে এর একটা ব্যবস্থা করুক। ঠিক মতো হয় না, আমি সপ্তাহে 6 দিনই খিচুড়ি করে দিই, কালকে আমার ডালটা নিয়ে আসা হয়নি, সেই জন্য আমি আজকে খিচুড়ি করতে পারি না। আমি পাবলিককে বলেছি যে আজকে আমি সাদা ভাত করে দিয়েছি, আমি কালকে থেকে আপনাদের ঠিক করে দেবো। সাদা ভাত কি দেওয়া চলে? বাচ্চাদের নিয়ম হচ্ছে 3 দিন সাদা ভাত 3 দিন খিচুড়ি, কিন্তু বাচ্চারা সাদা ভাত খেতে চায় না বেশিরভাগ জনই, সেই জন্য আমি 6 দিনই 3 দিনকার ডাল দিয়ে 6 দিনই খিচুড়ি রান্না করে দিই। সোদপুরের ঘোলায় দুষ্কৃতী দৌরাত্ম্য। ঘোলার মুড়াগাছা এলাকা, সেখানে একটা দোকানে দুষ্কৃতীরা গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, সেই ছবির সিসি ফুটেজ দেখতে পাচ্ছেন। সেই ঘটনার সময়ের ফুটেজ দেখতে পাচ্ছেন। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে এইভাবেই অগ্নিসংযোগ করছে দোকানে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের কাছে যাব। সুবীর, এই যে দোকানে আগুন লাগানো হচ্ছে, সেই দোকানের মালিকের কি মনে হচ্ছে, কারা তার দোকানে এইভাবে অগ্নিসংযোগ করছে? দেখো, সোদপুর গোলা মুড়াগাছা চরকতলা এলাকাতে এভাবেই কিন্তু একদম গভীর রাতে দুষ্কৃতীরা আসছে এবং এসে কিন্তু পায়ে হেঁটে এসে দোকানে পেট্রোল ঢেলে সেখানে কিন্তু দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে তারা চম্পট দেয়। এবং এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা এবং সেই জায়গা থেকে এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। দোকান মালিক কিন্তু বলছেন যে তিনি প্রায় 34 বছর ধরে এখানে চায়ের দোকান চালাচ্ছেন, কারোর সাথে কিন্তু কোনো শত্রুতা নেই এবং কারা এই ধরনের ঘটনা ঘটালো সেটা কিন্তু তিনি হতবাক। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলা থানার পুলিশ এবং যেই দুষ্কৃতীরা এই আগুন লাগানো ঘটনা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজার তল্লাশি চালাচ্ছে গোলা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। পুড়ে গেছে, এখন কি হচ্ছে আমি তা কি করে বলবো, আমি তো কাউকে দেখিনি। কখন আগুন লাগানো হয়েছে মনে করছেন? 12:24 রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার সাথে কারো সূত্র ছিল? না। কিসের দোকান এটা? চায়ের দোকান। আচ্ছা,
এসে কি দেখতে পেলেন সকালে? এসে দেখি সব ছড়িয়ে আছে, জল পড়ে রয়েছে চারিদিকে। তারপর ওই বাড়ির লোক ছুটে এলো, ও বালতি করে জল মেরেছে। এর আগে কখনো হয়েছিল এরকম ঘটনা? না না, এই 34 বছর আমার দোকান এখানে, তখন কিচ্ছু ছিল না এগুলো ঘর বাড়ি। কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি নেই। কেউ যদি ছোট বড় কথা বলে যায় আমি চুপ করি। ভাঙড়ের খবর এবার একটু নজর রাখি। ভাঙড়ের রাস্তায় আরাবুল ইসলাম বসেছেন, একেবারে রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসেছেন। পঞ্চায়েত সমিতির যে অফিস, সেই অফিস এবার একেবারে রাস্তার ওপর। আরাবুল ইসলামের যে ঘর ছিল পঞ্চায়েত সমিতির, সেই ঘরে তালা, ঘর তালাবন্ধ থাকায় রাস্তায় অফিস দিলেন আরাবুল ইসলাম। টেবিল চেয়ার নিয়ে রাস্তায় অফিস। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণের থেকে আরো বিস্তারিত আপডেট নেব এই বিষয়ে। কল্যাণ, একেবারে আমি জানিয়ে রাখি যে আরাবুল ইসলাম কিন্তু দীর্ঘদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরও তিনি আসতে পারছিলেন না, কারণ হচ্ছে প্রথম 5 মাস তিনি জেলবন্দি ছিলেন, পরে 5 মাস তিনি কোর্টের নির্দেশে তিনি ভাঙড়ে ঢুকতে পারছিলেন না। ফলে এই 10 মাস পরে আবার যখন কোর্টের নির্দেশে পঞ্চায়েত সমিতিতে আসার দায়িত্ব পেয়েছেন বা অনুমতি পেয়েছেন, তারপরেই তিনি সপ্তাহে কিন্তু 2 দিন করে পঞ্চায়েত সমিতিতে আসছেন। কিন্তু এর আগে আমরা যে ছবি দেখেছি, তিনি পঞ্চায়েত সমিতিতে পুলিশি ঘেরাটোপে আসছিলেন এবং তারপরেই তিনি কিন্তু বিডিও অফিসের যে ঘর, সেই বিডিওর ঘরে বসেই দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু আজকে যখন তিনি যান, তখন বিডিও ঘরে বসে তিনি তার কাজ করতে অসুবিধা হচ্ছে, তো বিডিও যিনি আছেন তারও কিন্তু কাজে অসুবিধা হচ্ছে, কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি তার ঘরে বসতে, ফলে দুজনেরই অসুবিধা হচ্ছে। সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির ঢোকার মুখে যে রাস্তা, যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচে কার্যত নিজের দপ্তর বসালেন। সেখানে পঞ্চায়েত সমিতির আরো বেশ কয়েকজন হচ্ছে কর্মাধ্যক্ষ এবং তারই পাশাপাশি জেলা পরিষদের 2জন সদস্যকে নিয়ে সেখানেই তিনি কার্যভার সামলাচ্ছেন। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করছেন হচ্ছে তারই বিপরীত পন্থী যারা আছে, অর্থাৎ শওকত মোল্লার অনুগামী যারা কর্মদক্ষ রয়েছে তারা, কারণ তারা বলছে কি যে আরাবুল ইসলামের জন্য ওপরে 3 তলার একটি ঘর কিন্তু বরাদ্দ করা হচ্ছে, আরাবুল ইসলাম সেই ঘরে যেতে চাইছে না। এই বিষয় নিয়ে আরাবুল ইসলাম পরিষ্কার জানান কি যে বিগত 10 বছর ধরে তিনি পঞ্চায়েত সমিতির যে ঘর তিনি ব্যবহার করছেন, সেই ঘরটি খায়রুল ইসলাম শওকত মোল্লা অনুগামী তিনি তার অবর্তমানে সেই ঘর দখল করে রেখে দিয়েছে। ফলে সেই ঘর ফিরে পাওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে, আর যে সমস্ত সাধারণ মানুষজন আসছে তাদের অসুবিধা যাতে না হয় তার জন্য পঞ্চায়েত সমিতির নিচে তিনি দপ্তর চালাচ্ছেন। একেবারে ধন্যবাদ কল্যাণ। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদার্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি। প্রথমে ওনার জানা দরকার এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি বসে সিদ্ধান্ত করে কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়। কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না। উনি খুনি, তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ পাঁচচকিত পৃথিবীতে আর দেখা নেই। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মঞ্চ তৈরি করেছে। যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না। আমরা যেটা তৈরি করছি এবং তার পুরো ভিজুয়ালটা আপনারা মানুষের কাছে পৌঁছেছে, এবং এটা শুধু মনে রাখবেন বাংলার নয়, সারা বিশ্বের একটা আইকন হিসেবে থাকবে হাজার হাজার বছর ধরে। সুতরাং এটাকে সযত্নে রক্ষা করবেন, সকলে মিলে সযত্নে রক্ষা করবেন এবং যাতে আরও বেশি করে সুন্দর হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন। এখন আপনাদের দায়বদ্ধতা, দায়িত্ব, কাজ আরও বেড়ে গেল। আমি ডিএমকে যেটা বলবো, ডিএম আমার পাশে আছে, যে সাংবাদিকদেরও একটুখানি ওদের একটা কোর গ্রুপ করে দাও, যেটা হচ্ছে ওরাও টাইম টু টাইম ফিডব্যাক দেবে, এবং ওদেরও যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমরা নেব, এবং ওদেরও এই কার্যে আমরা যেন ইনভলভ করতে পারি।
কারণ পিআর তো করতেই হবে, সেখানে ওদের ছাড়া এটা হতে পারে না। ওদের প্রেস ক্লাবকে বলো, ওদের দু তিনটে ওদের কি একটাই প্রেস ক্লাব? রিপোর্টার্স ফোরামও আছে। একদিন ওদের সাথে মিটিং করে নাও, চা খেয়ে নাও, নিয়ে ওদের সাথে কথা বলে ওরাও কীভাবে পিআর করতে পারে। আমরাও টাইম টু টাইম ছোটো কাগজগুলো, ইভেন জেলার, তারপরে ছোটো রেডিওগুলো, সেগুলোকেও কেবলগুলো কীভাবে আমরা প্রমোট করতে পারি সেটা আমরা দেখি। ঠিক আছে, ভালো থাকবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে ইসকন ভক্তির জন্য হুমকি, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর হাতে আটক। প্রাণে বাঁচতে ওপার থেকে বাংলায় পালিয়ে এপারে আরো এক যুবক, তিনি ধরা পড়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ। বারবার উঠেছে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। আতঙ্কে সেদেশের সংখ্যালঘুরা। প্রাণে বাঁচতে দেশও ছাড়তে হচ্ছে সীমান্ত পেরিয়ে এপার বাংলায়। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বর্ডার আউটপোস্ট। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে আটক হয় এক নাবালিকা। তাকে চোপড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ। নাবালিকা দাবি করে তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। তার পরিবার ইসকনের ভক্ত। এ কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়ি, সেখানে আশ্রয় নিতেই বাংলাদেশ ছেড়েছে। নাবালিকার থেকে ফোন নাম্বার পেয়ে তার আত্মীয়দের চোপড়া থানায় ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে। প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে ধরা পড়েন এক বাংলাদেশি যুবক। নিজের নাম জীবন বর্মন বলে জানান। দাবি করেন তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরেই প্রাণে বাঁচতে সেদেশ থেকে পালিয়ে এসেছেন বলে দাবি জীবন বর্মনের। একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। নিউজ 18 বাংলা।